বেড়াতে কে না ভালোবাসে। সুযোগ পেলেই কর্মব্যস্ত জীবন, দৈনন্দিন জীবনের একঘেয়েমিকতা, অচেনাকে জানা আর অদেখাকে দেখার ইচ্ছায় ভ্রমণ পিপাসু মানুষেরা বারবার হয় ঘরছাড়া। আমিও তাদের মতোই যাযাবর ও ভ্রমণ পিপাসু হয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন ডেস্টিনেশনে। কেউ পাহাড়ে, কেউ সমুদ্রে, আবার কেউ প্রাচীন ঐতিহাসিক স্থান বেড়াতে পছন্দ করেন। প্রকৃতিও আমাদের জন্য তার সৌন্দর্য প্রস্তুত করে রেখেছে। প্রকৃতি যেমন সৃষ্টি করে তেমনি ধ্বংস করে নিজেই। এই ছবি আমরা উত্তরাখণ্ড থেকে শুরু করে সম্প্রতি সিমলা, মানালি ও সিকিম সহ আমাদের রাজ্যের উত্তরবঙ্গের ধ্বংসাত্মক ছবি সামাজিক মাধ্যমে দেখেছি। তবু প্রকৃতির টানে, প্রকৃতিকে ভালোবেসে বেরিয়ে পড়ি বারবার। এইবার আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের দেশের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য গোয়া ভ্রমণে। এখানে সমুদ্র, পাহাড় আর স্থাপত্যের দারুণ মেলবন্ধন ঘটেছে। হাওড়া থেকে কিভাবে গোয়া আসবেন সেই ট্রেন জার্নির ভিডিও, এরপর প্রথম দিন এসে উত্তর গোয়াতে কি কি সাইট সিন করলাম, কি কি খেলাম, কিভাবে ঘুরলাম, সমস্ত কিছু দেখতে হলে আগের পর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিলাম। আজ আমরা ভ্রমণ করব গোয়ার দক্ষিণ দিকটা, অর্থাৎ দক্ষিণ গোয়া। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সময় হচ্ছে 8:15 আর আমরা বেরিয়ে পড়েছি গোয়া ভ্রমণের আরও একটা দিক ভ্রমণ করতে, অর্থাৎ আজ আমরা ভ্রমণ করব দক্ষিণ গোয়াতে। এই দক্ষিণ গোয়া ভ্রমণটা কিভাবে হচ্ছে, দক্ষিণ গোয়াতে দেখার জিনিস কি কি রয়েছে, কিভাবে ঘুরছি, কি খাচ্ছি, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। সকালের ব্রেকফাস্টে ছিল কচুরি, ছোলার ডাল আর সাথে মিষ্টি। এইসব খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম। আপনারা আগের ভিডিওতে দেখেছেন প্রচণ্ড শরীর খারাপ নিয়ে উত্তর গোয়া ভ্রমণ করেছি। সেই দিন রাতে 102 ডিগ্রি জ্বর নিয়ে কোনো ক্রমে রাতটা কাটিয়েছি। শরীর পুরোপুরি সুস্থ নয়, শরীরে ক্লান্তি রয়েছে এখনও। জানি না সারাদিন ঘোরাঘুরির পর শরীর কতটা সুস্থ থাকবে। তবুও আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণ গোয়া ভ্রমণে। গোয়া দক্ষিণ পশ্চিম ভারতের একটি অঙ্গরাজ্য। এটি 1961 সাল পর্যন্ত পর্তুগিজ শাসনের অধীনে গড়ে ওঠা এক উপনিবেশ ছিল। সৈকত, ক্লিপ এবং মন্দির, এই তিনটি শব্দ নিয়েই দক্ষিণ গোয়া। দক্ষিণ গোয়ার ইতিহাস এবং স্থাপত্য প্রতিটা পর্যটককে আগ্রহী করে তোলার জন্য যথেষ্ট। উত্তর গোয়াতে যেরকম হইহুল্লোড়, প্রচুর মানুষের ভিড়, বিদেশি পর্যটকদের আনাগোনা, ঠিক তার উল্টো চিত্র দক্ষিণ গোয়াতে। এখানে শান্ত, নিরিবিলি, কোলাহলমুক্ত পরিবেশ। যে সমস্ত পর্যটক প্রকৃতিকে ভালোবাসেন, শান্ত নিরিবিলি পছন্দ করেন, তাদের জন্যে দক্ষিণ গোয়া একেবারে আদর্শ জায়গা। দক্ষিণ গোয়া ভ্রমণের আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল শ্রী মঙ্গেশ মন্দির। শ্রী মঙ্গেশ মন্দির গোয়ার পোন্দা তালুকের প্রিয়লের মঙ্গেশী গ্রামে অবস্থিত। এই মন্দিরটি গোয়ার রাজধানী পানাজি থেকে 21 কিলোমিটার এবং মারগাঁও থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি হিন্দু দেবতাদের মন্দির। এখানে মহেশ্বর অর্থাৎ শিবের পূজা করা হয়। এই মন্দিরে যাওয়ার সময় রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। চারদিকের গাছপালা দিয়ে ঘেরা রাস্তা আর দূরে পাহাড়, এ দৃশ্য চোখের শান্তি আর মনের আরাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই গোয়া রাজ্যটি। এই সব কিছু দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। গাড়ি পার্কিং থেকে 300 থেকে 400 মিটার পায়ে হাঁটা পথে পৌঁছতে হয় মন্দিরে। বালাজি মন্দিরে মুহূর্তে এসেছি। এখানে পুজো দেওয়ার জন্য 20 টাকা করে ডালা পাওয়া যাচ্ছে। দেখুন, শ্রী মঙ্গেশ মন্দিরকে অনেকে বালাজি মন্দিরও বলে থাকেন। ওই যে দূরে দেখা যাচ্ছে বালাজি মন্দির। চলুন এগিয়ে যাওয়া যাক। সাউথ গোয়া ভ্রমণের আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে শ্রী মঙ্গেশ সংস্থান বালাজি টেম্পল। সেদিকেই আমরা প্রবেশ করতে চলেছি। শ্রী মঙ্গেশী হলেন গৌড় সারস্বত ব্রাহ্মণের
কুলদেব। শ্রী কাভালে মঠের শ্রীমৎ স্বামীজি হলেন শ্রী মঙ্গেশ সৌনস্থান মাঙ্গেশীর আধ্যাত্মিক প্রধান। গোয়ার চার্চগুলোতে যেমন প্রতিদিন প্রচুর পর্যটকরা বেড়াতে আসেন, তেমন মাঙ্গেশী মন্দিরে প্রতিদিন প্রচুর সংখ্যক ভক্তরা পুজো দিতে আসেন। প্রতিদিন সকালে অভিষেক, লঘুরুদ্র এবং মহারুদ্র নামে ষোড়শোপচার পুজো করা হয়। এরপর দুপুরে মহাআরতি এবং রাতে পঞ্চোপচার পুজো হয়। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এই মন্দিরের চারপাশে আপনি যত খুশি ভিডিওগ্রাফি কিংবা ফটোশ্যুট করতে পারবেন, কিন্তু মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাই মন্দিরের ভিতরের কোনো ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। ভিতরে রয়েছে মহাদেবের এক সুন্দর মূর্তি। আর প্রতি সোমবার সন্ধ্যারতির আগে মঙ্গেশের মূর্তি পালকিতে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এখানে প্রতি বছর রামনবমী, অক্ষয় তৃতীয়া, অনন্ত বৃহোৎসব, নবরাত্রি, দশেরা, দেওয়ালি, মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রিতে মহাসমারোহে উৎসব পালন করা হয়। এই মন্দিরের সামনে বিশাল বড় একটি পুষ্করিণীও রয়েছে। এই মন্দিরের চারপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি দক্ষিণ গোয়া বেড়াতে এলে অবশ্যই আপনার ভ্রমণের তালিকাতে এই বালাজি মন্দিরটিকে রাখবেন। বেশ কিছুটা সময় এখানে কাটানোর পর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থানগুলি দেখতে। এরপর আমরা চলে এলাম ব্যাসিলিকা অব বোম জেসাস আর সে ক্যাথিড্রাল দেখতে। ওল্ড গোয়ার পানাজি থেকে আনুমানিক 10 কিলোমিটার দূরে অবস্থিত ব্যাসিলিকা অব বোম জেসাস। এই মুহূর্তে চলে এসেছি ব্যাসিলিকা অব বোম জেসাস চার্চে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এখানে সময় রয়েছে সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা, আর রবিবার রয়েছে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এই আমার পেছনে ব্যাসিলিকা অব বোম জেসাস। ব্যাসিলিকা অব বোম জেসাস হল ভারতের কোঙ্কণ অঞ্চলের দক্ষিণ গোয়াতে মান্ডবী নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত গির্জা। এই গির্জাটি একটি তীর্থস্থান এবং ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে। 1594 সালে এই গির্জাটির নির্মাণ কার্য শুরু হয়। এরপর 1605 সালে গির্জাটির নির্মাণ কার্য সম্পন্ন হয়। বোম যিশুর পর্তুগিজ ভাষায় অর্থ হল শিশু যিশু। এই গির্জাটির একটি প্রধান বৈশিষ্ট্য হল পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা অন্যান্য গির্জার মাথায় যেরকম যীশুখ্রিস্টের ক্রুশ দেখতে পাওয়া যায়, কিন্তু এই গির্জার উপরে কোনো ক্রুশ নেই। এখনো কেউ এই গির্জার উপর ক্রুশ স্থাপন করতে পারেনি। জানি না সেটা কোনো বিশেষ কারণ আছে কিনা। এই বিশ্ব ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ খ্রিস্ট ধর্মের ইতিহাসে একটি ল্যান্ডমার্ক হিসাবে আজও সাক্ষ্য বহন করে চলেছে। এই গির্জাটি পৃথিবীর বিভিন্ন পর্যটকদের কাছে এক বিস্ময়কর গির্জা। চলুন গির্জার ভিতরে যাওয়া যাক। গির্জার বিস্ময়কর ইতিহাস ভিতরে প্রবেশ করবার পর জানাচ্ছি। এখানে প্রার্থনার জন্য বসার জায়গা রয়েছে। ইতালিয়ান এবং রোমান স্টাইলে ভিতরের কারুকার্য তৈরি করা হয়েছে। 11 বছর সময় লেগেছে এই গির্জাটি তৈরি করতে। প্রথমটি যদি হয় পৃথিবীর অন্যান্য গির্জার মতো যীশুখ্রিস্টের ক্রুশ এই গির্জার মাথায় না থাকা, তাহলে দ্বিতীয় বিস্ময়কর জিনিসটি হলো এটি পৃথিবীর বিখ্যাত এবং ভারতের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি। এটি বর্তমান সাল অনুযায়ী 418 বছরের পুরানো। ব্যাসিলিকাটি ভারতে বারোক এবং পর্তুগিজ স্থাপত্যের সেরা উদাহরণ। সবচেয়ে বিস্ময়কর জিনিস তো এই গির্জার ভিতরেই, অর্থাৎ এখানেই রয়েছে, যার টানেই বিভিন্ন দেশের পর্যটকরা এই গির্জাতে আসেন। সবচেয়ে আশ্চর্যজনক এবং বিস্ময়কর ঘটনাটি হল গির্জার ভিতর বর্তমান সাল অনুযায়ী 471 বছরের পুরানো সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের
পবিত্র দেহটি আজও কফিনবন্দি রয়েছে। ফ্রান্সিস জেভিয়ার ছিলেন একজন স্প্যানিশ ক্যাথলিক ধর্মপ্রচারক, যিনি পর্তুগিজ সাম্রাজ্যের প্রতিনিধি হিসাবে বিভিন্ন দেশে খ্রিস্টান ধর্মের প্রচার করতেন। পর্তুগিজদের শাসনকালে ভারতের গোয়ায় এসে খ্রিস্ট ধর্মের প্রচার করেছিলেন। কথিত আছে 1552 সালের 3 ডিসেম্বর চীনে সমুদ্রযাত্রার সময় সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মৃত্যু হয়। পরে তাকে প্রথম চীনের তাইসানের সাংচুয়ান দ্বীপে সমাহিত করা হয়েছিল। পরে 1553 সালের মার্চ মাসে তার দেহ পর্তুগিজদের মালাস্কায় ফিরিয়ে নেওয়া হয় এবং অবশেষে একই বছরের ডিসেম্বর মাসে তার মৃতদেহ গোয়াতে ফেরত পাঠানো হয়। এই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবার পরেও তার দেহটি প্রথম সমাহিত দিনের মতোই সতেজ ছিল, যা সকলকে আজও বিস্মিত করে। এই হচ্ছে সেই পবিত্র দেহটি, দেখুন একবার। ফ্লোরেন্সের একজন ভাস্কর জিওভান্নি বাতিস্তা ফগিনি একটি সমাধি ডিজাইন করেছিলেন, যার উপরে এখন সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহাবশেষটি রয়েছে। এছাড়া এও জানা যায় মৃত্যুর আগে দৈব শক্তিতে তিনি তার হাতকে আলাদা করেছিলেন, যা পরবর্তীকালে তাকে চেনাতে সাহায্য করবে। সেই আলাদা করা হাতটি আজও এই গির্জাতেই রয়েছে। এই দেখুন সেন্ট জেভিয়ারের সেই হাতটি। সমস্ত দেহটিকে কোনো রকম ওষুধপত্র দিয়ে রাখা হয়নি। আজও এই দেহটি কিভাবে এত বছর পরেও একই রকম রয়েছে সেটা সকলের কাছেই বিস্ময়কর। প্রতি 10 বছর অন্তর সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মৃত্যুবার্ষিকীতে তার পবিত্র দেহকে জনসাধারণের কাছে প্রদর্শিত করা হয়। শেষ জনসমক্ষে আনা হয়েছিল 2014 সালে। এরপর সামনের বছর অর্থাৎ 2024 সালের 3 ডিসেম্বর আবারও ফ্রান্সিস জেভিয়ারের এই পবিত্র দেহটি জনসমক্ষে আনা হবে। এইখানে একটি আর্ট গ্যালারিও রয়েছে। এখানে প্রবেশ মূল্য রয়েছে 10 টাকা। গোয়ান চিত্রশিল্পী ডম মার্টিন সহ পর্তুগিজদের বিখ্যাত চিত্রশিল্পীদের শিল্পকলা, পেন্টিং, বিভিন্ন ধর্মপ্রচারকদের কাঠের তৈরি মূর্তি, পোশাক পরিচ্ছদ ও ব্যবহার করা জিনিসপত্র এইখানে রয়েছে। যারা শৌখিন শিল্পকর্ম ভালোবাসেন, বিভিন্ন ইতিহাসের সাক্ষী হতে চান, তাদের কাছে এই জায়গাটি একেবারে আদর্শ। এটি গোয়ার একমাত্র চার্চ যেটি বাইরে থেকে প্লাস্টার করা হয়নি। 418 বছরেরও পুরানো এই গির্জার কোনো রকম ক্ষয় দেওয়ালে কিন্তু চোখে পড়ল না। সত্যি কি আশ্চর্য সমস্ত সৃষ্টি! চোখ জুড়িয়ে যায় আর মনে জাগে অনেক প্রশ্ন। গির্জার সামনের অংশটি কালো গ্রানাইট দিয়ে তৈরি, যা ডোরিক এবং করিন্থিয়ান এবং যৌগিক শৈল্পীর এক আশ্চর্যজনক চিত্র উপস্থাপনা করছে। শিল্পীর এই সুন্দর সৃষ্টিকে সত্যি কুর্নিশ জানাতে ইচ্ছা করে। গোয়াতে বেড়াতে এলে দক্ষিণ গোয়ার এই গির্জাটি আপনার দর্শনীয় তালিকার জায়গায় অবশ্যই রাখবেন। শুধুমাত্র ভারতীয় পর্যটকরা নয়, বিদেশের বিভিন্ন পর্যটকরা গোয়ার এই গির্জাটি ভ্রমণ করতে আসেন। ওল্ড গোয়া অর্থাৎ দক্ষিণ গোয়ার দুটি বিখ্যাত চার্চ হল ব্যাসিলিকা অব বম জেসাস আর সে ক্যাথিড্রাল। এই দুটি চার্চ ভ্রমণ না করলে দক্ষিণ গোয়া ভ্রমণ অসম্পূর্ণই রয়ে যায়। আর এই দুটি জায়গা দক্ষিণ গোয়ার সবচেয়ে সেরা দর্শনীয় জায়গা। ব্যাসিলিকা অব বম জেসাস তো দেখা হয়েই গেল, এবারে যাব সে ক্যাথিড্রাল চার্চ দেখতে। এটি ব্যাসিলিকা অব বম জেসাস চার্চের একদম উল্টো দিকেই অবস্থিত। দূরে ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটি হলো সে ক্যাথিড্রাল চার্চ। এই মুহূর্তে চলেছি শ্রী ক্যাথিড্রাল চার্চে। প্রচণ্ড গরম, তাই ছাতা অবশ্যই দরকার। এটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। এখানেও কোনো প্রবেশ মূল্য নেই। চলুন ভিতরে প্রবেশ করা যাক। চার্চের চারিপাশটা অনেকটা বড় জায়গা নিয়ে গড়ে উঠেছে, আর এর চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
দেখতেই পাচ্ছেন কত বড় জায়গা নিয়ে এই শেখ ক্যাথিড্রাল চার্চটি গড়ে উঠেছে। শেখ ক্যাথিড্রাল পর্তুগিজ ম্যালোরিন স্থাপত্যে শৈলীর জন্য বিখ্যাত এবং এটি একটি মুসলিম সেনাবাহিনীর উপর পর্তুগিজ সেনাবাহিনীর বিজয়কে চিহ্নিত করার জন্য নির্মিত হয়েছিল। এই বিজয়ের ফলে 1510 সালে সেন্ট ক্যাথরিনের ভোজের দিনেই গোয়া শহর দখল করা হয়। তাই পর্তুগিজরা এই গির্জাটি তাকে উৎসর্গ করেছিলেন। এটি এশিয়ার বৃহত্তম গির্জা হিসাবে পরিচিত, যা 16 শতকে নির্মিত হয়েছিল। গির্জার ভিত্তি 1562 সালে রাজা ডোম সেবিস্তিনিয়র রাজত্বে শুরু হয়েছিল আর 1619 সালে সম্পন্ন হয়েছিল এবং 1640 সালে এটি প্রবৃত্ত করা হয়েছিল। এই গির্জাটির দৈর্ঘ্য 250 ফুট এবং প্রস্থ 181 ফুট আর সামনের দিকের অংশটি 115 ফুট উঁচু। চলুন এবার চার্চের একেবারে ভিতরে প্রবেশ করা যাক। চার্চটির নির্মাণের একটি চিত্তাকর্ষক শৈলী রয়েছে। এখানে স্প্যানীয় প্লেড রক শৈলীর সাথে লেড গথিক ডিজাইনেরও মিশ্রণ রয়েছে আর এই ক্যাথিড্রালটি তৈরি হয়েছে চুন আর সিমেন্ট দিয়ে। সত্যি কি অপূর্ব শিল্পকর্ম, চোখ জুড়িয়ে যায়। শুধু কারুকার্যগুলো দেখুন, কত অপূর্ব কারুকার্য, সবটাই কিন্তু কাঠের তৈরি। আর এখানে প্রার্থনার জন্যে বসার জায়গা রয়েছে, আপনারা এখানে বসে প্রার্থনা করতে পারেন। শেখ ক্যাথিড্রাল চার্চটি যার নামে উৎসর্গ করা হয়েছে সেই মহিলা অর্থাৎ সেন্ট ক্যাথরিনের এখানে 6টি প্রধান প্যানেল রয়েছে, যার উপরে সেন্ট ক্যাথরিনের জীবনের দৃশ্যগুলি খোদাই করা হয়েছে। এতে 14টি বেদি রয়েছে, প্রতিটিতে সুন্দর সুন্দর শৌখিন শিল্পকর্মের চিত্র ফুটে উঠেছে আর মূল বেদিটি সোনার প্রলেপ দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে, কি অপূর্ব সব শিল্পকর্ম। এই চার্চটির ভিতরে অলৌকিক ক্রুশের একটি চ্যাপেল রয়েছে, যেখানে খ্রিস্টের একটি দর্শন 1619 সালে আবির্ভূত হয়েছিল বলে জানা যায়। শেখ ক্যাথিড্রালের টাওয়ারে একটি বিশাল ঘণ্টা রয়েছে, যা এর প্রাণবন্ত সুরের রেকর্ডে গোল্ডেন বেল নামে পরিচিত। এটি গোয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম সেরা বলে বলা হয়ে থাকে। ঘণ্টাটি খাঁটি সোনার উপাদান দিয়ে তৈরি এবং এই ঘণ্টার আওয়াজ সারা রাজ্যে শোনা যায়, যা সকলকেই বিস্মিত করে। শুধুমাত্র ভারতীয় পর্যটকরা নয়, বিদেশের বিভিন্ন পর্যটকরা গোয়ার এই গির্জাটি ভ্রমণ করতে আসেন। অনেক অজানাকে জানা, অদেখাকে দেখা আর অনেক ইতিহাসের সাক্ষী বহন করা এই সমস্ত পৃথিবী বিখ্যাত স্থাপত্যগুলোকে দেখে নিজের মনকে শুদ্ধ, জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারলাম। এখানকার প্রতিটা পাথরের ফাঁকে ফাঁকে ইতিহাস লুকিয়ে রয়েছে, আর এই সব কিছু জানতে আর দেখতে হলে অবশ্যই গোয়া আসতে হবে। সারাদিন ঘোরাঘুরি করে এইসব কিছু দেখবার পর খিদে পেয়েছিল প্রচুর। আগের দিনের শরীর খারাপের জন্য শরীরটাও ছিল খুবই ক্লান্ত আর দুর্বল। আর এদিকে ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:35, আর এদিনের লাঞ্চের মেনুতে ছিল বাসন্তী পোলাও, মটন, সঙ্গে চাটনি পাঁপড়। খাওয়া দাওয়া করবার পর এরপর চললাম মান্ডবী নদীর পাশ দিয়ে মান্ডবী নদীর অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের পরবর্তী গন্তব্য ডোনা পাওলো বিচের দিকে। শেখ ক্যাথিড্রাল থেকে ডোনা পাওলো বিচের দূরত্ব 16 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো।
নদীতে ওই যে দূরে ক্রুজগুলো দেখতে পাচ্ছেন, ডোনা পাওলো বিচ ঘুরে আসার পর এটা রাইড করব। সন্ধ্যার মায়াবী পরিবেশে সেই দৃশ্য অসাধারণ লাগে। কিন্তু ক্রুজে চড়ার সেই ভিডিও আমার পরবর্তী ভিডিওতে থাকবে, দেখতে ভুলবেন না কিন্তু। ডোনাপাওলা হলো ভারতের গোয়ার রাজধানী পানাজি থেকে 7 কিলোমিটার দূরে শহরের মধ্যবর্তী একটি গ্রাম এবং পর্যটন কেন্দ্র। এই মুহূর্তে গোয়াতে ন্যাশনাল গেমসের আসর বসেছে, তাই সমস্ত গাড়ি অনেকটা দূরে পার্কিং করতে হচ্ছে। গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে আমাদের 5 থেকে 6 মিনিটের মতো হেঁটে বিচের সামনে আসতে হলো। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বিকেল 4:06 আর আমরা চলে এসেছি ডোনা পাওলো বিচের কাছে। বিচের সামনে এসে একটা মার্কেট পাবেন, এখানে গোয়ার স্টাইলিশ যে জামাগুলো বিক্রি হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন, ইচ্ছে হলে কিনে নিতে পারেন। আর যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, গাড়ি ভাড়া নিচ্ছে 10 টাকা করে। গত 3 বছর রক্ষণাবেক্ষণের জন্য এই বিচটি বন্ধ ছিল, এই বছর আবার খুলেছে। এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, চলুন টিকিট কাটি। 50 টাকা করে টিকিট এখানে, বড়দের জন্য 50 টাকা, ছোটদের জন্য 25 টাকা। এই যে 50 টাকা করে টিকিট। আর এখানে সময় হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। গোয়ার প্রাক্তন ভাইসরয়ের মেয়ে ডোনা পাওলো একজন দাতব্য মহিলা ছিলেন। তিনি এখানকার গ্রামবাসীদের সাহায্য করেছেন এবং তাদের উন্নতির জন্য অনেক কাজও করেছেন বলে জানা যায়। তিনি গোয়ার স্থানীয় এক জেলের প্রেমে পড়েছিলেন এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ডোনা পাওলোর বাবা তাদের সম্পর্ককে মেনে নেয়নি। ফলস্বরূপ ডোনা পাওলো পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করেন। এরপর থেকে এই এলাকাটিকে গোয়ার প্রেমিক স্বর্গ বলে উল্লেখ করা হয়েছে। ওহ, কি লাগছে, জাস্ট অসাধারণ, ওয়াও। এই হচ্ছে ডোনা পাওলোর স্মৃতিস্বরূপ মূর্তি। তাই তার মৃত্যুর পর গ্রামবাসীরা গ্রামের নাম পরিবর্তন করে ডোনাপাওলা রাখার সিদ্ধান্ত নেয়। প্রথমে গ্রামটির নাম ছিল ওডাভেল। এবার সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে যেতে হবে, তারপরেই এই ডোনা পাওলোর যে সি বিচটার সেটার একটা সুন্দর ভিউ পাবেন। ডোনা পাওলা পর্যটন কেন্দ্রটি আরব সাগরের তীরে অবস্থিত হওয়ার জন্য এখান থেকে দারুণ সুন্দর আরব সাগরের একটা ভিউ দেখতে পাওয়া যায়। আর মূলত পর্যটকরা এই সুন্দর ভিউ দেখার জন্যই ভিড় করে থাকেন। এই বিচের পাশেই রয়েছে মর্মগাঁও বন্দর। এই পাথুরে নির্জন সৈকতটি আরব সাগরের সাথে মান্ডবী এবং জুয়ারি নদীর মিলনস্থলে অবস্থিত। আজ কিংবদন্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই স্থানটি পৃথিবীর বিভিন্ন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আর সূর্যিমামা যখন দিনের শেষ 6টায় চারিদিকটা সোনালি আর রক্তিম করে তোলে, সেই রূপ তো অসাধারণ। গোয়ার এই সুন্দর বীচ থেকে আরব সাগরের বুকে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য দেখতে বহু পর্যটকরা বিকেলের দিকে ভিড় করে থাকে। সত্যি অসাধারণ সেই দৃশ্য, আমিও সেই মুহূর্তের সাক্ষী ছিলাম। হিন্দি সিনেমা এক দুজে কে লিয়ের একটি বড় অংশ এখানে শ্যুট করা হয়েছে। এছাড়া রোহিত শেট্টির পরিচালিত
অজয় দেবগানের সিংঘম সিনেমার একটি অ্যাকশন সিকোয়েন্স এখানে শ্যুট করা হয়েছে, তাই এই জায়গাটির নাম সিংঘম বিচ নামেও পরিচিত। স্ক্রিনে লাল তীরচিহ্ন দেওয়া যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিংঘম সিনেমার অ্যাকশন দৃশ্য, আর এই জায়গাটিতেই শুটিংটি হয়েছিল। এছাড়া এই জায়গাটির কথা মনে পড়ছে, দেখুন তো অজয় দেবগন যখন একটা ল্যাম্পপোস্টকে এইখান থেকে তুলে হাতে করে গাড়িতে থাকা গুন্ডাদের পিছনে ছুটছিল। স্ক্রিনে সেই সিনেমার ছবিটিও দেখুন একবার। এই জায়গাটিতেই এই শুটিংটি হয়েছিল। আরব সাগরের নীল জল, দূরে পাহাড়, এই সমস্ত কিছু প্রাকৃতিক দৃশ্য ছেড়ে একদমই ফিরে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ঘড়ির কাঁটা জানাচ্ছে বিকেল 5টা বাজতে চলেছে। এবার যেতে হবে দক্ষিণ গোয়ার আরও এক আকর্ষণীয় জিনিস, মান্ডবী নদীতে ক্রুজে চড়ে প্রচুর হই হুল্লোড় আর মজা করতে করতে সন্ধেটা কাটাতে। সন্ধে 6টায় রয়েছে সেই বোটিং টাইম, তাই দেরি না করে সেদিকেই এগিয়ে চললাম। ক্রুজে চড়ে কী রকম মজা করলাম সেই ভিডিও থাকছে পরের পর্বে। সেই ভিডিও খুব শীঘ্রই আসছে। আমি তমাল, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের প্রিয় ইউটিউব ভ্রমণ সংক্রান্ত চ্যানেল ট্রাভেল উইথ তমাল। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার আপলোড করা এই ধরনের ভ্রমণ সংক্রান্ত ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। আমার সকল ইউটিউব বন্ধুকে বড়দিনের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।